তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের গনশু নামে একটা দুর্নীতিগ্রস্ত গোয়েন্দাকে দেখানো হয়, মানে বুঝতেই পারছো ঘুষ টুস খায়, এবং আমরা দেখি সে অনেক তাড়াহুড়ো করে রাতে গাড়ি চালিয়ে তার অফিসে যাচ্ছিল। যদিও এটা তার অফিস টাইম নয়, কিন্তু তার অফিসে হয়েছে কি, মনে করো বাংলাদেশের যেমন দুদক রয়েছে সেরকম একটা অ্যান্টি কর্পোরেশন ব্যুরো রেড করতে চলেছে, মানে ওদের অফিসে কি কাজ করে না করে সবকিছু ইনভেস্টিগেট করবে। তো আমাদের গনশু করেছে কি, তার যত ঘুষের টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ডকুমেন্টস তার লকারে রেখে এসেছিল অফিসের, আর সেই লকারটার চাবি গনশুর কাছে রয়েছে। তো তার লকার ভেঙে খোলার আগেই সে জাস্ট ওই সবগুলো সরিয়ে ফেলতে চায়, আর তখনই ওর বোনকে কল করে, আর ওদের কথাবার্তা আমরা জানতে পারি যে তাদের মা মারা গিয়েছে এবং তার মাকে কবর দিতে হবে, মানে খ্রিস্টানরা যেভাবে কবর দেয় আর কি। আর সে ওখানেই ছিল, কিন্তু এই ফোনটা পাওয়ার পরে তাকে এখন ছুটতে ছুটতে মাঝরাতে অফিসে যেতে হচ্ছে। আর তখন হঠাৎ করেই গাড়ির সামনে একটা কুকুর চলে আসে। তো কারিকে কুকুরটাকে যখন বাঁচাতে যায় তখন উল্টো পথ থেকে একটা লোক বের হয় এবং তার গাড়ির সাথে ধাক্কা লেগে যায়। আর তারপর যখন গনশু গাড়ির বাইরে আসে সে দেখতে পায় লোকটি তো মারা গিয়েছে, আর যে কুকুরটাকে একটু আগে ও বাঁচালো সেই কুকুরটা করে ওই লোকটির কাছে এসে বসে পড়ে। তো এটা দেখে গনশু বুঝতে পারে যে এই লোকটারই হয়তো এই কুকুরটা ছিল। আর তখনই গনশু সেখানে একটা পেট্রোলিং করা পুলিশের গাড়ি দেখতে পায়, আর ওটা দেখে ভয় পেয়ে লাশটা দ্রুত রাস্তার কিনারে লুকিয়ে ফেলে। কিন্তু দেখি আমরা পুলিশের গাড়ি ওকে দেখতেই পাইনি, পুলিশের গাড়ি অন্য একটা রাস্তায় ঘুরে চলে যায়। আর তারপর ও করে কি, লাশটাকে তো আর এইভাবে রাখা যায় না, ওর গাড়ির ডিকিতে রেখে আবার অফিসের দিকে রওনা দেয়। তো কিছু দূর পর্যন্ত যখন যাই ও দেখতে পায় যে রাস্তায় পুলিশ চেকিং হচ্ছে। তো আমাদের গনশুর তো হাওয়া টাইট, ওকে দেখেই পুলিশের মনে হয় ও হয়তো মাল খেয়ে রয়েছে বা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে। তো এর জন্য তারা গাড়ি থেকে নামতে বলে, কিন্তু গনশু তখন তাদের বলে, দেখো আমি একজন সরকারি গোয়েন্দা সিআইডি এবং আজকে আমার মা মারা গিয়েছে আর ইমার্জেন্সি সেখান থেকে আমাকে অফিসে যেতে হচ্ছে, আর এর জন্য আমি কিছুটা খেয়েছি। কিন্তু পুলিশ তার কোনো কথা শুনে না, আইন ইজ আইন, ওকে গাড়ি থেকে বের করে এবং আরো জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর এরপর যখন একটা পুলিশ গাড়ির ডিকি খুঁড়তে যায়, ডিকি খুললে তো বুঝতেই পারছো ধরা খেয়ে যাবে, লাশ রয়েছে। তো এটা দেখে গনশু রেগে যায় আর ওদের মধ্যে মারামারি হতে লাগে। আর তখন পেপার স্টোরের সাহায্যে একটা পুলিশ করে কি গনশুকে কন্ট্রোল করে, কিন্তু তখনই পুলিশদের কাছে কনফার্মেশন আসে যে তারা যাকে ধরেছে, মানে পুলিশ তোকে ধরার পরে অলরেডি উপরে জানিয়ে দিয়েছিল। তো ওখান থেকে কনফার্মেশন আসে যে গনশু একজন সিআইডি এবং ওদের চেয়ে অনেক অনেক হাই লেভেলে, অনেক উপরের র্যাঙ্কে। তো এরপর সবাই করে লাইন ধরে ওর কাছে ক্ষমা চায় এবং গনশু ওদের মুখ টিপে চলে আসে। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাই গনশুর অফিসে অ্যান্টি কর্পোরেশন ব্যুরোর রেড কিন্তু চলছে। তো বাকি যতগুলো অফিসার ছিল তাদের কাছে তারা কোনো ধরনের কিছু পায় না, কিন্তু এরপর তারা যখন গনশুর ড্রয়ার ভাঙে সেখানে তারা অনেক টাকা এবং একটা ডায়েরি দেখতে পায়। তো এই ডায়েরির মধ্যে আবার এখানকার কোন অফিসার কত টাকা নিয়েছে, কার কাছ থেকে, কার কাছে কয় টাকা ঘুষ পাবে সব লেখা ছিল, মানে ওর দায়িত্ব ছিল এটা। তো এদিকে আমরা দেখি গনশু জানতে পেরেছে তার ড্রয়ার খুলেছে, সেজন্য সে আর অফিসে ঢোকেই না, সে করে কি অফিসে না গিয়ে সোজা তার বাড়ি চলে যায়। আর এরপর আমরা দেখি গনশুর টিমের যে বাকি অফিসাররা ছিল তারা ওর বাড়িতে আসে ওর মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য। তো ওরা করে কি এসে গনশুকে অনেক বকা দিতে থাকে এবং বলে, শালাই তুই আর কোনো কাজ পাস নাই, ওই ঘুষের টাকার ডায়েরি কেন অফিসে রেখেছিলি? আর তাদের কথাবার্তায় আমরা জানতে পারি এরা সবাই এক নম্বরের ঘুষখোর এবং একসাথেই ঘুষ বাণিজ্য করে আর কি। তাদের কাজে হচ্ছে মক্কেল খোঁজা, দুই নম্বরই দেখবে আর টাকা নেবে। কিন্তু আমি একটা জিনিস নিয়ে বুঝি না, মানে কোরিয়ার যে সিনেমাগুলো দেখলাম ওদের সিনেমাতে কিন্তু প্রচুর করাপশন থাকে, তারপরে ওরা এত উন্নত কেমনে? তো যাই হোক, ওরা এখান থেকে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই গনশুর মায়ের কফিনের প্যারাক আটকে দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। আর তখনই গনশুর ফোনে একটা মেসেজ আসে, আর মেসেজে লেখা ছিল অ্যান্টি ব্যুরো কর্পোরেশন কিন্তু তোমার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আসতে পারে, তারা হয়তো তোমার গাড়িটাও তল্লাশি করবে, আর তোমার গাড়িটা একটু সাবধানেই মনে হয় রাখা উচিত। তো এই মেসেজটা কিন্তু গনশু দেখে একবারে ভরকে যায় যে তাকে এই মেসেজ কে করতে পারে বা গাড়ির কথা স্পেশালি কেন বললো। আর তাছাড়া ওর গাড়িতে যে লাশ আছে ওর ধারণা মতো এটা তো কেউ যায় না। তো গনশু কিছুই বুঝতে পারছিল না সে কি করবে। আর তারপর সে একটা প্ল্যান বানায়, সে দ্রুত মার্কেটে গিয়ে কিছু ফ্লাইং বেলুন কিনে আনে, আর তারপর চার্জে ফিরে এসে ফাদারকে বলে, আমি আমার মায়ের সাথে একা কিছু লাস্ট সময় কাটাতে চাই, আমাকে যেন কিছু সময়ের জন্য আমার মায়ের সাথে একা থাকতে দেওয়া হয়। তো ফাদার রাজি হয়ে যায় এবং রুমে একা রেখে চলে যায়। আর এরপর গনশু করে কি, তার শয়তানি বুদ্ধি কাজে লাগায়, সে সবার আগে বেলুনের সাহায্যে সিসিটিভি ক্যামেরা ঢেকে দেয়। আর তারপর অনেক পরিশ্রম করে ওপরের দেয়ালে উঠে এসির টাং দিয়ে ওই ডেড বডিটা রুমের ভেতরে নিয়ে আসে। আর তারপর তার শুলেসের সাহায্যে তার মায়ের কফিনের পেরেক আবার উঠায়, আর তারপর ওই ডেড বডিটা ওই কফিনে ঢুকিয়ে দেয় আর পেরেক আবার তারপর লাগিয়ে দেয়। মানে কফিনটা তো অনেক সাইজে বড় ছিল, দুটো লাশের জায়গা হয় আর কি। কিন্তু সে যখন এগুলো করছিল তখন সে বারবার তার মায়ের কাছে ক্ষমা চায় যে মা আমি জানি ভুল করছি, কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই। আর পরের দিন আমরা দেখি যারা কফিনটা উঠায় কবর দেওয়ার জন্য তারা ফিল করে এতজন কেন, কিন্তু গনশু ওদেরকে দ্রুত করতে বলে যাতে এটা নিয়ে আর বাড়তি কথা না হয়। আর এরপর আমরা দেখি ধর্মীয় বিধিবিধানের সাথে গনশুর মায়ের কফিন দাফন করা হয়ে যায়। তো এর মানে হচ্ছে গনশুর মায়ের সাথে ওই গাড়ির ধাক্কায় যে লোকটি মারা গিয়েছিল দুজনেই দাফন হয়ে গিয়েছে। তবে গত রাতের অ্যাক্সিডেন্টের কারণে গনশুর গাড়ির সামনের বাম্পার কিছুটা ড্যামেজ হয়ে গিয়েছিল। তো তার কাছে মনে হয় এই ব্যাপারে কেউ যদি তাকে জিজ্ঞেস করে সে কি জবাব দেবে। তো ওই জন্য ও করে কি, ইচ্ছে করে ওর গাড়ি দিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে দেয়, মানে অ্যাক্সিডেন্ট করলো তো করলোই, পুলিশের গাড়িতেই করলো, মানে বুঝতে পারছো অনেক উপরের র্যাঙ্কের পুলিশরা দেশে সারি বলবে। তো যাই হোক, সে পুলিশে বলে যে আমার গাড়ি ব্রেক ফেল করেছিল, এটা নিয়ে আর কোনো ঘটনা হয় না। আর তারপর সে করে কি, তার গাড়ি যেহেতু ড্যামেজ হয়েছে
হয়েছে, গাড়ি রিপেয়ারে দিয়ে অফিসে চলে যায়। আর এখানে আমরা অফিসে দেখতে পাই গোয়েন্দারা মূলত হোমমেড একটা বোমের টেস্টিং করছে। হোমমেড বোম মানে হচ্ছে এটা বাড়িতে তৈরি করা পসিবল। তো এই বোমটার স্পেশাল ব্যাপারটা হচ্ছে এটার ডেটোনেটর যদি অন করা হয় 2 মিনিটের মধ্যে এটা ব্লাস্ট হবে। তো সত্যি সত্যি এটা যখন ব্লাস্ট হয়, গনশু সহ এখানে যারা ছিল সবাই অনেক অবাক এবং শকড হয়ে যায়। মানে তারা ধারণা করতে পারেনি যে এটার ব্লাস্ট এত বেশি হবে। আর পরের সিনে আমরা দেখতে পাই গনশু আর তার টিম লি নামে একটা অপরাধীকে ধরার কাজ পায় এবং তার উপর 15টা মার্ডার এবং ড্রাগ ডিলিং এর অভিযোগ রয়েছে। তো গনশুর কাছে যখন এই ছবিটা আসে সে তো পুরো অবাক হয়ে যায়। মানে সেদিন যে লোকটার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে ওইটাই সন্ত্রাসী লি, আর ওকে ধরার দায়িত্বটাও পেয়েছে। তো যাই হোক, পুরো টিম প্রস্তুতি নিয়ে ওই ক্রিমিনালকে ধরতে যায়, কিন্তু গনশু তো জানে ওখানে গেলে পাওয়া যাবে না, কারণ ওই তো ওকে মেরে ফেলেছে। কিন্তু এই কথাটা সে কলিগদের বলতে পারে না, তাহলে সে ফেসে যাবে। তো যাই হোক, ওখানে গিয়ে ওরা লিকে খুঁজে পায় না, আর তখন ওরা ভাবতে থাকে লি কোথায় যেতে পারে। আর তখন গনশু সেখানে রাতের ওই কুকুরকে দেখতে পায়, আর ওই কুকুরের পিছে পিছে করতে সে রাস্তায় আসে। আর তখন গনশুর মনে হয় এটাই তো সেই হাইওয়ে যেখানে তার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আর তখন ওইখানে পেট্রোলিং করতে করতে একটা পুলিশ চলে আসে। তো গনশু যখন নিজের পরিচয় দেয় তখন ওই পুলিশ বলে কে একজন তাকে ফোন করে বলেছে 2 দিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তাই আমি ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে তদন্ত করতে এখানে এসেছি। আর তারপর ওই পুলিশ করে কি ওপরে লাগানো সিসিটিভি দেখিয়ে বলে এই ক্যামেরাতে সবকিছু হয়তো রেকর্ড হয়েছে, এখান থেকে অনেক তথ্য পাওয়া যেতে পারে, আর ওই সিসিটিভির উপর ভিত্তি করে আমরা ওই লোকটাকে ধরে ফেলবো। তো এই কথা শুনে তো আমাদের গনশুর টয়লেট চেপে যায়, মানে হাই হাই এখানে একটা সিসিটিভি আছে, আমি আগে খেয়াল করিনি। আর তখন সে তার সিনিয়রকে বলে স্যার এই কেসটা আমাদের কাছে নিব এবং সিসিটিভি চেক করার কাজ আমাকে দেবেন। কিন্তু সিনিয়র বলে ধুর, আমরা হচ্ছে মার্ডার বড় বড় কেস নিয়ে লড়বো, এই ছোটখাটো অ্যাক্সিডেন্টের কেস কেন আমরা নেব। তবে তারপরেও কেসটা নাই, কিন্তু সিসিটিভি ফুটেজের কাজটা একেবারে ছোট ক্যাটাগরি একটা লোককে দিয়ে দেয়, আর তার সাথে গনশুর চই নামে একটা কলিগকেও দায়িত্ব দেয়। তো যাই হোক, চই যখন পুলিশদের সাথে ওই সিসিটিভি চেক করছিল তখন গনশু কোনো অজুহাতে সেখানে চলে আসে, আর ওদিকে ডিটেকটিভ চই ওই ফুটেজের সাহায্যে জানতে পারে ওই রাতে একটা কালো মার্সিডিজ বেঞ্জ গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ফুটেজ ব্লার হওয়ার কারণে বা ঘোলা হওয়ার কারণে গাড়ির নম্বরটা পায় না। এর পরের দিন পুলিশ স্টেশনের ল্যান্ডলাইনে একটা কল আসে, আর ওই লোকটা বলে সে জানে লি এখন কোথায় রয়েছে। তো সুতো এই কথা শুনে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তারপর সে নিজেকে বুঝতে এটা হয়তো প্রাঙ্ক কল, মানে অতি উৎসাহে অনেক লোক থাকে না, সেরকম একটা কিছু হবে আর কি। কিন্তু তারপরই একটা আননোন নাম্বার থেকে ওর মোবাইলে কল আসে। তো যখন কলটা রিসিভ করে ওই পাশ থেকে একটা লোক বলে আমি জানি তোমার গাড়ির সাথে লির অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এরপর আমি দেখেছি তুমি ওকে তোমার গাড়ির ডিকিতে ঢুকিয়েছো, আর তুমি যদি এখন এই কল কেটে দাও আমার পুরো কথা না শুনো আমি এই তথ্য পুলিশ স্টেশনকে দিয়ে দেবো। তো গনশু যখন ফোনে কথা বলছিল তখন ওপাশ থেকে পুলিশ স্টেশনে হওয়া প্যারেডের আওয়াজ সে শুনতে পাচ্ছিল, মানে যে তাকে কল করেছে সেই লোকটাও এই থানার ভেতরেই রয়েছে। তো সে বাইরে এসে তাকে খুঁজতে থাকে, কিন্তু তখনই ফোন বুথে দাঁড়িয়ে থাকা একটা লোকের উপর তার সন্দেহ হয়। তো তাকে ধরার জন্য সে যখন পিছু করে ততক্ষণে আমরা দেখি ওই লোকটি ট্যাক্সি নিয়ে সেখান থেকে চলে যায়। তো গনশু তার গাড়ি বের করে পিছু করতে থাকে। তো সে অনেক দূর পর্যন্ত তার পিছু করে, কিন্তু ওই লোকটি হয়তো অনেক বেশি স্মার্ট ছিল, সে গনশুকে চকমা দিয়ে পালাতে সক্ষম হয়। আর এরপর আমরা দেখতে পাই সেই কলারটি মানে ট্যাক্সি নিয়ে গেল, সে করে কি পুলিশ হেডকোয়ার্টারে ঢুকে এবং নিজের পোশাক চেঞ্জ করে বেরিয়ে আসে, এবং তার র্যাঙ্ক দেখে আমরা বুঝতে পারি সে অনেক বড় লেভেলের একটা পুলিশ অফিসার, অবশ্যই গনশুর চেয়ে 2-3 লেভেলের উপরে। তো যাই হোক, এর পরের দিন গনশু যখন তার গাড়িতে বসেছিল তখন তার কাছে আবারও কল আসে, আর গনশু তাকে বলে তুমি তো শুধুমাত্র আমাকে অ্যাক্সিডেন্ট করতে দেখেছো, কিন্তু তুমি এটা জানো না যে লির বডি আমি কোথায় লুকিয়ে রেখেছি। তো যে পর্যন্ত ওর বডি পাওয়া যাবে না সেই পর্যন্ত এটা মার্ডার কেসের রেজিস্টার হয় না, তো তুমি আমার কিছুই করতে পারবে না। তো এটা বলে গনশু ফোন কেটে দেয় আর ওর কলটা রিসিভ করা বন্ধ করে দেয়। কিন্তু ওই লোকটি এরপর গনশুকে ভয় দেখানোর জন্য আবারও পুলিশের ল্যান্ডলাইন নাম্বারে কল করতে থাকে, কিন্তু গনশু করে কি বারবার সেটাকে প্রাঙ্ক কলার বলে কেটে দিতে থাকে। প্রাঙ্ক কলার মানে হচ্ছে অনেকে থাকে না আজারা কল করে সেগুলো আর কি। তো বারবার যখন গনশু এমন করছিল তখন আমরা দেখি সেই কলারটি সরাসরি পুলিশ স্টেশনে এসে ঢুকে গনশুকে এলুপাথারি মারতে থাকে, কিন্তু তখনই আবার করে কি সেই লোকটি গনশুর কাছে ক্ষমা চায় এবং বলে ভুল হয়ে গিয়েছে, আমি তোমাকে অন্য কাউকে ভেবে মেরে ফেলেছি। কিন্তু এখানে গনশু কিছু করতেও পারে না, কারণ উনি এই অফিসে আজকেই নতুন এসেছেন এবং ওদের বর্তমান বস যার নাম হচ্ছে লেফটেন্যান্ট পার্ক, এবং এই পার্কই নাকি গনশুর পুরো টিমকে অ্যান্টি করাপশন ব্যুরো থেকে বাঁচিয়েছিল। তো যাই হোক, এখানে আমার যেটা মনে হয় ওই পার্ক মূলত তার রাগ কন্ট্রোল করতে পারেনি, এসে পিটিয়েছে, কিন্তু ডাইরেক্ট গনশুকে বুঝতেও দেয়নি যে আমি তোকে কল দিই। তো এরপর আমরা দেখি পার্ক করে কি ওয়াশরুমে যায়, কিন্তু তখন গনশু 2-4 মিলিয়ে বুঝতে পারে তাহলে আমাকে এতক্ষণ যে কল করে ব্ল্যাকমেল করছিল এটাই হয়তো সেই লোক, আর সে করে কি তার পিছু করতে করতে ওয়াশরুমের ভিতরে চলে যায়। তো গনশুর মাথায় এত রাগ আসে যে চাকরি থাকলে থাকবে না থাকলে না, ওকে আগে পিটিয়ে নেই। সে করে কি পার্ককে মারতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই পার্ক গনশুর চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল এবং সে গনশুকে পিটিয়ে লেটাফেটা করে আর তারপর ওর মুখ করে কি পায়খানার ভেতরে ঢুকিয়ে দেয়। তো গনশু বুঝতে পারে ওর সাথে পাঙ্গা নিয়ে ভুল হয়ে গিয়েছে, ওর সাথে আমি পারবো না, তো এই জন্য সে মাপ চায় এবং সারেন্ডার করে। আর তখন পার্ক বলে তুই লির বডি যেখানেই লুকিয়ে রেখেছিস কালকের মধ্যে যদি এনে না দিস তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। তো পার্ক যাওয়ার পরে গনশু এবং আমাদের মাথায় একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ওই লোকটার লির ডেড বডি নিয়ে এত ইন্টারেস্ট কেন, ওর ডেড বডিতে কি রয়েছে। তো যাই হোক, এই প্রশ্নের উত্তর আমরা খুব শীঘ্রই পাবো। তো যাই হোক, এরপর আমরা দেখি রাতে আমাদের গনশু করে কি কফিন থেকে লাশটা বের করে, আর ওর মনের সন্দেহ যে কি এমন স্পেশাল রয়েছে ওর ডেড বডি
বডিতে, যার জন্য পার্কের এই ডেড বডিটা দরকার। মানে এত বড় একটা পুলিশ অফিসার এই সন্ত্রাসী ডেড বডি দিয়ে কি করবে? তো বডি তল্লাশি করতে থাকে। তো ওখানে লি করিক একটা ফোন পায়, কিন্তু যে জিনিসটা দেখে ও পুরো শকড হয়ে যায় সেটা হচ্ছে এই লির বডিতে 2টি বুলেট রয়েছে। তার মানে যে রাতে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্ট হবার 10-20 মিনিট আগে ওই 2টো গুলি খেয়েছিল, মানে ও এমনিতেও মারা যেত। তো যাই হোক, এরপর গনশো করে ওই ফোন নিয়ে লির বাড়িতে যায়, মানে ওই সন্ত্রাসীর বাড়িতে যায়। আর তারপর ওই ফোন চার্জ দিয়ে আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে। আর তারপর লি একটা পার্স খুঁজে পায়, আর সেখানে পিগি ব্যাংক নামে একটা কার্ড পায়। আর ওই কার্ডটা দেখে সে বুঝতে পারে এটা একটা প্রাইভেট ব্যাংক, যেখানে সন্ত্রাসীরা বা মানুষেরা 2 নম্বর টাকা লুকিয়ে রাখে। আর ওই মুহূর্তেই লির ফোনে কারো কল আসে। তো গনশো কলটা রিসিভ করে। তো ওপারের লোকটি তাকে লি ভেবে বলতে থাকে, কতদিন হয়ে গিয়েছে, তোমার কোনো খোঁজ নেই, আর পার্ক তো তোমাকে পেলে মেরেই ফেলবে। কিন্তু অনেকক্ষণ কথা বলার পরও যখন লির কোনো শব্দ পায় না, তখন ওপাশের লোকটি বুঝতে পারে যে এটা অন্য কেউ কল ধরেছে। সে দ্রুত ভয় পেয়ে কলটা কেটে দেয়। তো এই কথা শুনে গনশো বুঝতে পারে পার্ক আর লির মধ্যে কোনো কানেকশন রয়েছে এবং পার্ক লির পেছনে অলরেডি পড়েছিল। আর যেহেতু গনশো নিজেও একজন গোয়েন্দা, তো এর জন্য যে লোকটি একটু আগে লির মোবাইলে কল করেছিল ওর লোকেশন বের করতে ওর খুব একটা কঠিন কাজ হয় না। তো যখন সেই জায়গায় পৌঁছাবে, লোকটি করে কি গনশোকে দেখেই পালাতে থাকে, কিন্তু গনশো তাকে কোনোভাবে ধরে বিল্ডিং এর কেনারায় নিয়ে আসে এবং ওখানে এসে ওর উপর টর্চার করতে থাকে। আর তারপর ওই লোকটি পুরো কাহিনী বলে দেয়। তো এখন সিনেমার আসল টুইস্টটা আসে। আসলে হয়েছিল কি, কিছু মাস আগে দক্ষিণ কোরিয়ার নার্কোটিক টিম প্রায় 20 কেজি কোকেন ধরেছিল। আর সেই ড্রাগটা সরকার থেকে বা পুলিশ থেকে বেসিনের পানির সাথে ভাসিয়ে দেওয়া হয়, যাতে সেগুলো নদীতে বা সমুদ্রে গিয়ে নষ্ট হয়ে যায়। কিন্তু লেফটেন্যান্ট পার্ক করেছিল কি, সে এমন একটা টেকনিক খাটিয়েছিল, সেই বেসিনের যে পাইপগুলো আছে সেগুলো সরাসরি একটা জারে ভরেছে। আর তারপর সব পানি বয়েল করে সেখান থেকে পানি বের করে ইভাপোরেশন মেথডের সাহায্যে ওই ড্রাগগুলো আবার আগের অবস্থায় এনেছে। আর তারপর ওই ড্রাগগুলো উচ্চ দামে কিছু মদের সাথে বা লিকুইডের সাথে মিশিয়ে আলাদা আলাদা বাড়ি বিক্রি করে দিয়েছে। আর এই সব কাজে লি পার্ককে সাহায্য করেছিল। এমনকি তারা এইসব ড্রাগ বিদেশেও পাচার করেছে। তো এতে পার্ক অনেক টাকা কামাই করেছে, কিন্তু সে এত পরিমাণ টাকা পেয়েছে যে পুলিশের চাকরি করে সেই টাকাগুলো শো করতে পারবে না। তার ইচ্ছা অবসর হয়ে গেলে তারপর সেই টাকা নিয়ে বিদেশ যাবে। কিন্তু এই টাকাগুলো সে করেছে কি, লির মাধ্যমে পিগি ব্যাংকে সেভ করে রেখে দিয়েছিল, মানে ওই সন্ত্রাসীদের ব্যাংকে। কিন্তু একদিন লি করে কি, ওখান থেকে চাবি নিয়ে পালিয়ে যাওয়ার এর জন্য পার্ক লিকে হন্য হয়ে খুঁজছে। আর ওই চাবিটা ছাড়া সে ওই টাকাগুলো বের করতে পারবে না, কারণ ওই ব্যাংকের যারা মালিক বা নিয়ন্ত্রণ করে তারা ডেঞ্জারাস লেভেলের সন্ত্রাসী। তো যাই হোক, এগুলো শোনার পর গনশো জিজ্ঞেস করে ছেলেটিকে লি চাবিটা কোথায় লুকিয়েছে। তখন ওই লোকটি বলে, আমি সঠিক যাই না, তবে আমি যতদূর জানি ছোটখাটো যদি কোনো ইম্পর্টেন্ট জিনিস হয় সেটা লুকানোর প্রয়োজন হলে লি করত কি, তার বডি সার্জারি করে তার শরীরের ভেতরে লুকিয়ে রাখতো। তো এখন গনশো বুঝে যায় যে কেন পার্ক লির বডির পেছনে পড়ে রয়েছে। তার মানে ওই চাবিটা হয়তো লির বডিতেই রয়েছে। তো এরপর গনশো করে কি, কফিন থেকে লির ডেড বডিটা বের করে আর তারপর সে মেটাল ডিটেক্টরের সাহায্যে ওই জিনিসটা খুঁজে পায় যেটা পার্ক খুঁজছে, মানে পিগি ব্যাংকের চাবি। কিন্তু এই চাবি খোলার আগে এখানে ওর কলিগ চলে আসে, মানে চই চলে আসে। আর তখন ও চাবি বাঁচানোর জন্য করে কি, সেটিকে সাইডে ফেলে দেয়। আর ওদিকে আসলে চই ওই গাড়ির ইনভেস্টিগেশন করার সময় জানতে পেরেছে যে ওই রাতে গনশুর গাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, কিন্তু সেটা জানতে পারেনি যে গনশুর গাড়িতে কে মারা গিয়েছে বা ওটা লি ছিল। তো যাই হোক, চই যখন এখানে সেই অবস্থা দেখতে পায়, ও করে কি, ওকে হাত করা পরিয়ে দেয় এবং নিজের সাথে গাড়িতে নিয়ে যেতে লাগে। আর তখন গনশু বলে, ভাই প্লিজ আগে আমার কথা শোন, কি হয়েছে, আমি ফেসে গিয়েছি। আর তারপর গনশু শুরু থেকে এই পর্যন্ত সে সবকিছু বলে দেয়। আর যেহেতু একসাথে ওরা 10-15 বছর চাকরি করেছে, চই বুঝতে পারে যে গনশু একটা প্রবলেম এবং পার্ক তাকে এখন ব্ল্যাকমেল করছে। তো গনশুকে এখন তাদেরকে বাঁচাতে হবে, মানে সবাই মিলে বাঁচাবে। কিন্তু তখনই হঠাৎ করে গনশুর ফোনে পার্কের কল আসে এবং পার্ক তাকে বলে গাড়ি থেকে বের হয়ে সামনের দিকে আসো। তো যখন গাড়ি থেকে বের হয়ে সামনের দিকে আসে, তখনই আমরা দেখি একটা বড় কন্টেনার গাড়িতে এসে পড়ে। আর এর ফলে ডিটেক্টর চই সেখানেই মারা যায়। তো এটা দেখে গনশু মুহূর্তে শকড হয়ে যায় যে কি হলো। আর তখন সে রেগে পার্ককে চিৎকার করে বলে, আমি তোর কথা শুনতে পারবো না, আমি পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করব এবং তুইও বেশি দিন টিকতে পারবি না, তোর সব মুখোশ আমি খুলে দেবো। আবার এদিকে বুঝতে হবে পার্কও কিন্তু ধাওয়ার মাল। সে ওকে বলে, দেখ আমি তোর বাড়িতে আছি আর লির ডেড বডি পাওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আজকে তোর বাড়িতে আমি অফিসার হিসেবে এসেছি, চা খেয়ে যাচ্ছি, তবে উল্টাপাল্টা হলে বুঝতেই পারছিস তোর আরো 2টো কফিন রেডি রাখতে হবে। তো গনশু এই কথা শুনে দ্রুত তার বাড়িতে যায়, কিন্তু ততক্ষণে পার্ক সেখান থেকে চলে গিয়েছে। মানে পার্ক নর্মালি আর কি অফিসার বেশে গিয়েছিল খোঁজখবর নিতে। আর তারপর পার্ক করে কি গনশুকে মেসেজ করে বলে, কালকে দুপুরের মধ্যে যে কোনো মূল্যে আমি লির ডেড বডি চাই, তুই যদি এটা না করিস তাহলে তোর ফ্যামিলিকে আমি শেষ করে দেবো। তো চোখের সামনে তার বন্ধুর মৃত্যু এবং তার ফ্যামিলির ওপর হুমকি, এই জিনিসটা দেখে গনশু খুব ভালো মতো বুঝে যায় সে যদি এই সমস্যা থেকে বের হতে যায় তাহলে তার কাছে একটা মাত্র পথই আছে, সেটা হচ্ছে পার্ককে মারতে হবে। মানে সে পার্কের এবার হেড টু হেড মোকাবেলা করবে। তো এই জন্য সে করে কি, নিজের ফ্যামিলিকে সেফ রাখার জন্য সবার আগে তার বোনের সাথে ওদেরকে শহর থেকে দূরে পাঠিয়ে দেয়। আর তারপর যাই হচ্ছে পুলিশের আর্মস ডিপার্টমেন্টে এবং সেখান থেকে কিছু বুলেট নেয়। আর তখন ওর চোখ পড়ে সেই হোমমেড বোমের উপর, মানে যেটা আমরা একবার দেখেছি ডিস্ট্রয় করতে পুলিশ স্টেশনে। তো করে কি, ওটাও চুরি করে নেয় বোমটা। আর তারপর গনশু করে কি, সেই বোমটা লির বডিতে লাগিয়ে দেয় আর ওই বোমটার রিমোটটি তার কাছে রাখে। আর এরপর সে যায় হচ্ছে পার্কের সাথে দেখা করতে। তো ওদিকে পার্ক একটা নির্জন পুকুরের পারে গনশুর জন্য অপেক্ষা করছিল। তো গনশু
গনশু সেখানে পৌঁছে লির বডি হ্যান্ড ওভার করে। তো পার্ক তখন বলে ওর বডিটা কেন এত গুরুত্বপূর্ণ জানিস? কারণ ওর বডিতে অনেক দামি একটা জিনিস রয়েছে। মানে ওই পুলিশ অফিসার পার্কও জানতো যে লির এই অভ্যাস যে চামড়ার নিচে জিনিস রাখে। তো এরপর সে করে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করতে থাকে এবং আমরা দেখি মেটাল ডিটেক্টর অ্যালার্ম দেয় এবং তখন পার্ক বুঝতে পারে যে না, চাবিটা ওই বডিতেই আছে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমাদের গনশু যে টেকনিকটা খাটিয়েছে সে করেছে কি ওই বোমটাকে লির বডিতে প্লান্ট করে রেখেছে। তো যাই হোক গনশু তখন জিজ্ঞেস করে তুমি কি সেই রাতে ওকে গুলি করেছিলে? পার্ক তখন বলে হ্যাঁ, আমি ওকে ধাওয়া করছিলাম এবং দুটো গুলিও করেছি, আর তারপর ও গিয়ে তোর গাড়ির সাথে ধাক্কা খেয়েছে, আর এটা আমার চোখের সামনে হয়েছে। তো যাই হোক এরপর গনশু বলে আমাদের ডিল পূরণ হয়ে গিয়েছে, তাহলে আমি চলে যাই। তো যাই হোক গনশু এরপর তার গাড়ির দিকে যেতে লাগে, আর যাওয়ার সময় সে করে কি ওই রিমোটের বোতামটা অন করে দেয়। আর আমরা কিন্তু অলরেডি জানি রিমোটের বোতাম টিপার 2 মিনিট পর বোমটা ব্লাস্ট হয়। কিন্তু ওদিকে পেছনে পার্ক করে কি সকল প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য গনশুকে মারার জন্য ওর উপর বন্দুক তাক করে। কিন্তু তখন গনশু বলে ভাই তুমিও দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, আমিও দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, কিছুটা বুদ্ধি তো আমার মাথায়ও আছে। আমি এখানে আসার আগে তোমার বিরুদ্ধে যত সমস্ত প্রমাণ আছে সবকিছু ইমেইলে অ্যাটাচ করে দিয়েছি এবং ওটা শিডিউল করে দেওয়া হয়েছে অটোমেটিক্যালি 1 ঘন্টা পরে হেডকোয়ার্টারে মেল চলে যাবে। তো আমি যদি ফেরত যাই তাহলে ওটা স্টপ করব, আর যদি না যাই তাহলে তো বুঝতেই পারছো আমি মারা গেলে তুমিও ফাঁসবে, আর হেডকোয়ার্টারে যদি তোমার এসব চলে যায় বুঝতেই পারছো। কিন্তু এখানে পার্ক আরো ধাওয়ার, সে গনশুর কথা বিশ্বাস করে না। কিন্তু তখন গনশু তার কথা বিশ্বাস করানোর জন্য পার্কের বন্দুক তার মাথায় লাগিয়ে চ্যালেঞ্জ করে যে তোর সাহস থাকলে আমাকে গুলি কর, মেরে ফেললেই দেখবি তোর কি হয়। মানে সে একটা পার্ট নেয়। তো পার্ক তখন বলে না আমি তোকে মারবো কেন, কারণ তুই তো আমারই লোক, তুই খুব কাজের, এরপরে আমি আর তুই একসাথে কাজ করতে চাই, বল রাজি কিনা। কিন্তু গনশু কোনো উত্তর দেয় না। আর তারপর আমরা দেখি পার্ক যখনই লির বডিকে তার গাড়িতে করে সেখান থেকে নিয়ে যাচ্ছিল তখনই বোমটা ব্লাস্ট হয় এবং গাড়িটা পুকুরে পড়ে যায়। কিন্তু তারপরেও গনশুর সন্দেহ ছিল যে পার্ক শালা যদি বেঁচে ওঠে ওকে আমি আবার গুলি করে মারবো। তো এই জন্য করে কি বন্দুক নিয়ে পুকুরের কিনারে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। মানে ওর টার্গেট যখনই পার্ক পুকুর থেকে বের হবে ওকে গুলি করে মেরে ফেলবে, কিন্তু পার্ক আর পুকুর থেকে বের হয় না, তার মানে মারা গিয়েছে। তো এরপর গনশু নিশ্চিত হয়ে বাড়ি চলে যায়। আর বাড়ি পৌঁছে সে তার বন্দুক ডয়ারে রেখে তার বোনকে কল করে এবং সবার অবস্থা জিজ্ঞেস করে। আর এরপর সে ভাবে তার সিনিয়রকে সকল সত্যি কথা বলে সে সারেন্ডার করবে। কিন্তু বাইরে যাওয়ার জন্য সে যখনই দরজা খোলে তখনই দেখতে পায় পার্ক সামনে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাই বোম ব্লাস্টের কারণে সে কিছুটা আহত হয়েছে কিন্তু মারা যায়নি। আর বুঝতে হবে বোমটা তো পেছনে ছিল, গাড়ির ডিকিতে ছিল, আর পার্ক তো ড্রাইভিং সিটে ছিল। তো যাই হোক তারপরেও গনশু এবং আমরা সবাই অবাক হয়ে যায় যে হালারপুত বাঁচলো কিভাবে। তখন পার্ক বলে আরে ব্যাটা আমি সুইমিং চ্যাম্পিয়ন এবং পানির নিচে ডুব দিয়ে আগে থেকে 6 মিনিট পর্যন্ত থাকতে পারি, আর এই জন্যই বেঁচে গিয়েছি, কিন্তু এখন তুই বাঁচবি কিভাবে। তো এই কথা বলেই পার্ক করে কি ওকে মারতে শুরু করে। তো এখানে গনশুর মাথায় তো পার্ক মারছিল, তার সাথে ওর উপর একটা বুক সেলফও ফেলে দেয়। আর গনশু কিন্তু তার পিস্তলটা ওই বুক সেলফে রেখেছিল। তো বুক সেলফটা যখন পড়ে তখন গনশু ওই বন্দুকটা দেখে, কিন্তু বন্দুক ওঠানোর আগেই পার্ক করে কি আবার ওকে টেনে নিয়ে মারতে থাকে। আর তারপর গনশু নিজেকে পার্কের থেকে ছাড়িয়ে অন্য একটা রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কিন্তু পার্ক একটা ছুরির সাহায্যে ওই দরজায় ছিদ্র করে দরজা খোলার জন্য হাত ভেতরে ঢোকায়, কিন্তু গনশু তখন ওর হাতটা টাই দিয়ে বেঁধে দরজার সাথে বেঁধে দেয়। আর তারপর সে ব্যালকনি দিয়ে আবার আগের রুমে ফিরে আসে এবং নিজের বন্দুকটা খুঁজতে থাকে। কিন্তু ততক্ষণে পার্ক নিজেকে ছাড়িয়ে আবার ওর উপর ঝাঁপিয়ে পড়ে। তো হাতাহাতির এক পর্যায়ে পার্কও সেলফের নিচে ওই বন্দুকটা দেখে ফেলে। আর তারপর তারা দুজনে ওই বন্দুক নেওয়ার জন্য একে অপরের সাথে লড়াই করতে থাকে। কিন্তু এখানে দুজনের একজনও জানতো না যে ওই বন্দুকটা মুখ করা রয়েছে হচ্ছে ওদের দিকে, আর ট্রিগারটা অলরেডি একটা স্ক্রুতে আটকে রয়েছে। তো এর মানে বন্দুক নেওয়ার জন্য যে টান দেবে গুলিটা এসে তারই লাগবে, মানে অলরেডি ট্রিগার চাপ হয়ে যাবে। তো পার্ক যেহেতু গনশুর চেয়ে শক্তিশালী তো সে করে কি সবার আগে বন্দুকের কাছে পৌঁছায়, কিন্তু যখনই বন্দুকটা টান দেয় তখনই গুলি বের হয়ে যায় এবং সেটা সোজা এসে পার্কের মাথা দিয়ে ভেদ করে অ্যাকুরেমে গিয়ে লাগে। পার্ক ইনস্ট্যান্ট এখানে মারা যায়। আর নেক্সট সিনে আমরা দেখতে পাই গনশু পুলিশ স্টেশনে রয়েছে এবং সবকিছু সে যখন বলে উল্টো কি হয়, লি অনেক বড় একটা ক্রিমিনাল ছিল, মানে ওই ড্রাগ ডিলারটা যাকে ও গাড়ি অ্যাক্সিডেন্টে মেরে ফেলেছে এবং ওর উপর অলরেডি দেখা মাত্রই গুলির নির্দেশ ছিল। আবার এদিকেও যে পার্ককে মেরেছে ইনভেস্টিগেশনে দেখা গিয়েছে ও অনেক বড় মাপের ক্রিমিনাল। তো মূলত নিজের অজান্তে বড় বড় দুটো ক্রিমিনালকে মেরে ফেলেছে। তো এর জন্য যেটা হয় উল্টো হেডকোয়ার্টার থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয় এবং এর সাথে ওকে প্রমোশন অফার করা হয়। কিন্তু গনশু এই চাকরি আর করতে যাচ্ছিল না, মানে সে যে শখটা পেয়েছে এই কয়দিনে তার আর এখানে থাকা পসিবল না। তো এই জন্য সে করে কি পুলিশের চাকরি থেকে রিজাইন করে দেয়। তো তখন ওর সিনিয়র এসে অনেক বোঝায়, কিন্তু তারপরেও সে রিজাইন দিয়ে এখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি একদিন সে পুরো ফ্যামিলির সাথে নিজের মায়ের কবর দেখতে যায়, কিন্তু তখন সেখানে তার মেয়ে খেলতে খেলতে সেই চাবিটা পেয়ে যায় যেটা ওই ড্রাগ ডিলার লি তার বডিতে লুকিয়ে রেখেছিল। তো গনশু যখন চাবিটা দেখে তখন তার মাথায় খেলে যায় যে এটাই তো পিগি ব্যাংকের চাবি। তো সোজা সে করে কি সন্ত্রাসীদের ব্যাংক পিগি ব্যাংকে যায় যেখানে সবাই 2 নম্বর টাকা লুকিয়ে রাখে। তো এরপর আমাদের গনশু যখন ভেতরে ঢোকে এবং ভল্টটা খোলে সে পুরো শকড হয়ে যায় এবং এখানে এত টাকা ছিল যে এটা সে সারা জীবনও ফুরাতে পারবে না। তো এইভাবে আমাদের গনশু নিজের অজান্তে অনেক অনেক বেশি ধনী হয়ে যায়। আর এরকম একটা হ্যাপি এন্ডিং এর সাথে এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক কোরিয়ান অনেকগুলো সিনেমা কিন্তু আমরা টানা দেখছি, কোন সিনেমাটার কাহিনী খারাপ লাগছে বা গোজামেলে লেগেছে, মানে অ্যাকচুয়ালি ওদের যে গল্পগুলো থাকে এবং গল্পের উপস্থাপনার যে সিস্টেমগুলো থাকে ভাই সিরিয়াসলি ওপি লেভেলের। ওপি মানে হচ্ছে ওভার পাওয়ার আর কি, সংক্ষেপে
ভালো কোনো কিছু হলো পি বলে আর কি, মানে ফ্রি ফায়ার জগতে এই কথাটা প্রচলিত। তো যাই হোক, সিনেমাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।